আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও। তোমাদের থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আর থাকবে আবহবিকার। আর আঞ্চলিক ভূগোল থেকে থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ। ভালো করে তোমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, কলকাতার দ্রাঘিমা হলো 22 ডিগ্রি 30 মিনিট উত্তর, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 92 ডিগ্রি পূর্ব। উত্তর হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, উপবৃত্ত না মহাবৃত্ত? উত্তর হবে পূর্ণবৃত্ত। পরের প্রশ্ন, পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় উইলসন, ম্যাকেঞ্জি, পিচো না মর্গানকে? উত্তর হবে পিচো। পরের প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল হলো এক প্রকার উন্নত অবনত স্বাভাবিক প্লাবন সমভূমি? উত্তর হবে উন্নত। পরের প্রশ্ন, কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার না অসম? উত্তর হবে ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, ক্যানিংকে, সুন্দরবনকে না দক্ষিণ দিনাজপুরকে? উত্তর হবে ক্যানিংকে। পরের প্রশ্ন, মূলমধ্যরেখার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান 0 ডিগ্রি 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পশ্চিম, 180 ডিগ্রি? উত্তর হবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, মরু অঞ্চলের পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজাদা, পেডিমেন্ট, ওয়াদি, প্লায়া? উত্তর হবে পেডিমেন্ট। পরের প্রশ্ন, তিস্তা নদীর উপনদী বিহারীনাথ, বেলপাহাড়ি, মাথুরাখালী আর অযোধ্যা? উত্তর হবে মাথুরাখালী। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে বিবৃতিগুলো সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি প্রতিবর্ষে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণায়ন পশ্চিম দিকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, প্রতিটি অক্ষরেখায় পরস্পরের সমান্তরাল ও পৃথিবীর অক্ষকে সমকোণে ছেদ করছে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশ বিশেষ? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব বা ঠিক লিখব। পরে রয়েছে ক্ষয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, মধ্য আটলান্টিক শৈলশিলা বরাবর রয়েছে ড্যাশ ধরনের পাত? উত্তর লিখবে প্রতিসারী পাত। প্রশ্ন, দক্ষিণ আমেরিকার অল্টিপ্লানো ড্যাশ মালভূমির উদাহরণ? উত্তর লিখবে লাভা গঠিত। প্রশ্ন, দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো ড্যাশ? উত্তর লিখবে তিস্তা। পরের প্রশ্ন, গয়ের দাগে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 3টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন? উত্তর লিখবে জন হ্যারিসন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উত্তর লিখবে পশ্চিম বর্ধমান। তাহলে ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন? উত্তর লিখবে জন হ্যারিসন। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উত্তর হবে পশ্চিম বর্ধমান। প্রশ্ন, মূলমধ্যরেখা নিরক্ষরেখার কে কত ডিগ্রি কোণে ছেদ করে? উত্তর লিখবে 90 ডিগ্রি। তাহলে মূলমধ্যরেখা নিরক্ষরেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। প্রশ্ন, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো? উত্তর লিখবে তিব্বত মালভূমি। তাহলে একটি পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তর লিখবে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে। ক্ষয়ের দাগে রয়েছে স্তম্ভ মেলাও প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ক স্তম্ভে রয়েছে শুশুনিয়া পাহাড় ইলোভিয়েশন, আর খ স্তম্ভে রয়েছে বিস্তর বাঁকুড়া আর পুরুলিয়া। শুশুনিয়া পাহাড় হবে বাঁকুড়া আর এলোভিয়েশন হবে বিস্তর। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? উত্তর লিখবে বিষুব কথাটির অর্থ সমান। নিরক্ষরেখার ওপর বছরের প্রতিটি দিন সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে বলে দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। সেই কারণে এই রেখাটির অপর এক নাম বিষুব রেখা। অথবা রয়েছে ভৌগোলিক জালক কাকে বলে? উত্তর লিখবে দুটি স্থির মেরুবিন্দু
উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখা জালের মতো বেষ্টন করে থাকে। একে ভৌগোলিক জালক বলে। এই রেখাগুলির মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। রয়েছে পাত কি? উত্তর লিখবে অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত ও কঠিন খণ্ডগুলিকে পাত বলে। 1956 খ্রিস্টাব্দে কানাডার ভূপদার্থবিদ জে.টি. উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। ভূত্বকে 7টি বড় পাত, 8টি মাঝারি পাত ও 20টিরও বেশি ছোট পাত আছে। উদাহরণ ইউরেশীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত প্রভৃতি। অথবাদী রয়েছে বাজাদা কি? উত্তর লিখবে কোনো মরু অঞ্চলে পর্বত পাদদেশীয় নিম্নাংশে জল ও বায়ু প্রবাহের সম্মিলিত কার্যে টুকরো টুকরো পাথর ও বালিকণা সঞ্চিত হয়ে যে সমতল ভূমিভাগ গঠন করে তাকে বাজাদা বলে। পরে হচ্ছে নগ্নিভবন কি? উত্তর লিখবে আবহবিকার ক্ষয়ীভবন। পুঞ্জিত ক্ষয় সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভেতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবাদী রয়েছে ধাপ চাষ কি বা স্ট্রেপ ক্রপিং কি? উত্তর লিখবে পাহাড়ি অঞ্চলে ঢাল কয়েকটি ভাগে কেটে ধাপের সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করা হয় এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। এই কৃষিকাজকে ধাপ চাষ বা স্ট্রেপ ক্রপিং বলে। এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কম হয়। তাল কি? উত্তর তাল কথার অর্থ নিম্নভূমির হ্রদ। সমগ্র কোচবিহার জেলা, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুরের উপরিভাগ, মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু ভূমিগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। অথবাদী রয়েছে ত্রাসের নদী কাকে কেন বলে? উত্তর লিখবে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলে এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 3 করে। 3 গুণ 4 = 12। প্রথম, দ্রাঘিমা রেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো। দ্রাঘিমা রেখার গুরুত্বগুলি হলো: 1. গোলার্ধ নির্ণয়। মূলমধ্যরেখা ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা মিলিত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। 2. প্রমাণ সময় গণনা। মূলমধ্যরেখা স্থানীয় সময়কে সমস্ত পৃথিবীর প্রমাণ সময় ধরে বিভিন্ন দেশের প্রমাণ সময় গণনা করা হয়। 3. স্থানীয় সময় নির্ধারণ। প্রতিটি দ্রাঘিমা রেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। 4. তারিখ বিভাজন। 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে যা পৃথিবীতে তারিখ বিভাজনের কাজ করে। 5. অবস্থান নির্ণয়। কোনো স্থান পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে অবস্থিত তা দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা হয়। 6. সীমানা নির্ধারণ। পৃথিবীর বেশ কিছু দেশ বা রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণে দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়েছে। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে 141 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং আলাস্কা ও কানাডার মধ্যে 114 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা সীমানা রূপে অবস্থিত। অথবাদী রয়েছে ভারতের প্রমাণ সময় বা আইএসটি বলতে কী বোঝো? উত্তর লিখবে একটি দেশে অসংখ্য দ্রাঘিমা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং ওই দ্রাঘিমার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলে বা প্রমাণ সময় ধরা হয়। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি ভারতের উত্তরপ্রদেশ এলাহাবাদ শহরের কোকোনাত ও সোনাইটের ওপর দিয়ে প্রসারিত হয়েছে। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ভারতের সব সরকারি বেসরকারি অফিস, রেল চলাচল, বেতার ও টেলিভিশন সম্প্রচার ইত্যাদি কাজকর্ম পরিচালিত হয়ে থাকে। ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, কারণ ভারতের প্রমাণ দ্রাঘিমা গ্রিনিচের থেকে 82 ডিগ্রি 30 মিনিট পূর্বে অবস্থিত। পরে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? উত্তর লিখবে ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল হলো ছোটনাগপুর মালভূমি। এখানকার আর্কিয়ান ও টারশিয়ারি যুগের শিলাস্তরে প্রচুর পরিমাণে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, যার পরিমাণ ভারতের মোট সঞ্চিত খনিজ সম্পদের প্রায় 40%।
খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদ যেমন কয়লা, অভ্র, তামা, বক্সাইট, আকরিক লোহা, গ্রাফাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম, ডোলোমাইট, সীসা, ক্রোমাইট, চীনামাটি, ফেলসালফার, অ্যামাইটাইট, কাইনাইট প্রভৃতি যথেষ্ট পরিমাণে সোনারপুর অঞ্চলে পাওয়া যায়। এর মধ্যে ভারতের মোট সঞ্চয়ের প্রায় 70% কয়লা, 95% তামা, 52% অভ্র, 50% বক্সাইট এই অঞ্চলে সঞ্চিত আছে এবং ভারতের মোট উৎপাদনের প্রায় 40% কয়লা, 90% অভ্র, 50% তামা, 30% বক্সাইট, 34% গ্রাফাইট, 15% আকরিক লোহা এই অঞ্চল থেকে উত্তোলিত হয়। এই কারণে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, টিকা লেখো গ্রস্ত উপত্যকা। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমি সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। সৃষ্টির কারণ: প্রবল ভূ-আলোড়নের ফলে সৃষ্ট টান ও সংকোচনের জন্য শিলাস্তরের ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এরূপ দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়নের কারণে নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় এবং পাশের অংশ দুটি স্তূপ পর্বত রূপে বিরাজ করে। উদাহরণ: রাইন নদী বা রাইন উপত্যকা বা রাইন নদী উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা এবং দুপাশের স্তূপ পর্বত দুটি হলো ভোজ ও ব্ল্যাক ফরেস্ট। টিকা লেখো আবহবিকার। সংজ্ঞা: আবহাওয়ার অন্তর্গত বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত প্রভৃতির দ্বারা যান্ত্রিকভাবে শিলা বিচূর্ণীকৃত হলে কিংবা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জল প্রভৃতির দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হলে তাকে আবহবিকার বা বিচূর্ণীভবন বলে। বৈশিষ্ট্য: আবহবিকার ভূপৃষ্ঠস্থ শিলা বিচূর্ণীকৃতি বা বিয়োজিত হয় ও বিচূর্ণীকৃত বা বিয়োজিত পদার্থগুলি মূল শিলার কাছাকাছি পড়ে থাকে। উদাহরণ: ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরছাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, অঙ্গরাযোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ প্রভৃতি প্রক্রিয়ায় আবহবিকার সংঘটিত হয়। অথবা রয়েছে হিউমাস। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে জৈব পদার্থরূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জলধারণ ক্ষমতাও খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের শীতকালে উত্তর হাইপেন পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে এই সময় ঝড় বৃষ্টি সাধারণত হয় না এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। তবে সুদূর পশ্চিমের ভূমধ্যসাগর থেকে সৃষ্ট হয়ে আসা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়। পশ্চিম দিক থেকে আসার কারণে এই নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। বৈশিষ্ট্য: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 75 থেকে 100 সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়। 2 পাহাড়ে তুষারপাত হয়। 3 অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে। অথবা রয়েছে টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ কিছু শারীরবৃত্তীয় অভিযোজন অর্থাৎ শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম ইত্যাদির মাধ্যমে লবণাক্ত মৃত্তিকায় প্রতিকূল পরিবেশে জন্মায় ও বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। প্রাপ্তিস্থান: পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায়। উদাহরণ: সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, আওড়া, ছাতিম, ধুদুল, পাঠালি ইত্যাদি। ব্যবহারিক গুরুত্ব: এই উদ্ভিদের পাতা দিয়ে ঘর ছাওয়া হয়। 2 দিয়ে লিখবে এই উদ্ভিদগুলির কাঠ জ্বালানি রূপে ও গৃহ নির্মাণের উপকরণ রূপে ব্যবহৃত হয়। 3 এছাড়া এই অরণ্যের মোম ও মধু পাওয়া যায়। 4 দিয়ে লিখবে ম্যানগ্রোভ অরণ্য ও সুন্দরবনের সৌন্দর্য এখানে পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। পরে তোমাদের রয়েছে বিভাগ উঙ। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন রয়েছে 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। এবার আমরা 5-এর 1 এবং 5-এর 2 এর প্রশ্নের উত্তরটা দেখে নেব। দেখো 5-এর 1-এ তোমাদের রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। এখানে দেখো বেশ কয়েকটি পার্থক্য কিন্তু আমরা লিখে দিয়েছি। এখান থেকে যে কোনো 5 থেকে 6টি পার্থক্য কিন্তু লিখলেই হয়ে যাবে। ভালো করে দেখে নাও, যে 5টা বা 6টা তোমার সহজ মনে হবে সেই 5 থেকে 6টা পার্থক্যই তোমরা কিন্তু লিখবে। ভালো করে দেখে নাও, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। এখান থেকে তোমরা কিন্তু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলোও কিন্তু পেয়ে যাবে। পার্থক্য বললে কিন্তু তোমাদের 3টে প্রশ্ন পড়া হয়ে যাবে। একটা হচ্ছে অক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে, অক্ষরেখা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য আর অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। ভালো করে দেখে নাও।
দেখো তারপরের প্রশ্ন হচ্ছে 5-2 পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের গঠন। পয়েন্ট করবে পাঁচ সংস্থান তত্ত্ব আবিষ্কার। পরের পয়েন্ট করবে তত্ত্বের মূল বক্তব্য। দেখে নাও। তারপরের পয়েন্ট করবে পাত সঞ্চারণ ও ভঙ্গিল পর্বতের উত্থান। দেখে নাও। পয়েন্ট করবে মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। ভালো করে দেখে নাও। আর এই চিত্রটা তোমাদের কিন্তু আঁকতে হবে, আর তারপরে উদাহরণ লিখবে। তারপরের পয়েন্ট করবে মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান। ভালো করে লেখাটা দেখে নাও। এবার তোমাদের এই চিত্রটা আঁকতে হবে, লাস্টে উদাহরণ দেবে। ভালো করে উত্তরটা দেখে নাও। 5-3 রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। দেখে নাও। প্রথম পয়েন্ট করবে ঋতু বৈচিত্র্য। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পরের পয়েন্ট করবে উষ্ণতা। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে উষ্ণতা। 3 দিয়ে পয়েন্ট করবে বৃষ্টিপাত। দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে বৃষ্টিপাত। 4 দিয়ে পয়েন্ট করবে আগমনের অনিশ্চয়তা। 5 দিয়ে পয়েন্ট করবে প্রাকৃতিক ঝঞ্ঝা। 6 দিয়ে পয়েন্ট করবে শীতল উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব। 7 দিয়ে পয়েন্ট করবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। 8 দিয়ে পয়েন্ট করবে উষ্ণতার ওপর প্রভাব। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।